এখন আমরা আলোচনা করব তাড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহের একটা গুরুত্বপূর্ণ টপিকস ট্রান্সফরমার নিয়ে। তো আমরা যখন তাড়িৎচুম্বক আবেশ নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে তাড়িৎচুম্বক আবেশ নীতি ব্যবহার করে, তথা আরো যদি ক্লিয়ার করে বলি তাহলে পারস্পরিক আবেশ নীতি ব্যবহার করে এই ট্রান্সফরমার তৈরি করা হয়। আবার আমরা যখন পরিবর্তী প্রবাহ নিয়ে কথা বলেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে জেনারেটরের সাহায্যে কিভাবে দিক পরিবর্তী বিভব তথা এসি ভোল্টেজ বা দিক পরিবর্তী কারেন্ট তথা অল্টারনেটিং কারেন্ট জেনারেট করা যায়। তো এখন আমরা দেখব এই দিক পরিবর্তী ভোল্টেজ বা কারেন্টকে কিভাবে ট্রান্সফরমারের সাহায্যে বাড়ানো যায় বা কমানো যায়। তো ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই আমাদের এই দিক পরিবর্তী বিভব বা এসি ভোল্টেজের মান হ্রাস বৃদ্ধি করার প্রয়োজন হয়। তো এর জন্য যে তড়িৎ যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাই আসলে ট্রান্সফরমার বা রূপান্তরক। তো এটা কি কাজ করে, এটা কিভাবে কাজ করে, তো সে আমি তো এখনই বললাম যে ট্রান্সফরমার মূলত পারস্পরিক আবেশ নীতিতে কাজ করে। তাহলে পারস্পরিক আবেশ ঘটানোর জন্য তো দুইটা কুণ্ডলী লাগবে, তার মানে দুইটা বর্তনী লাগবে। তো ট্রান্সফরমার যেটা করে সেটা হচ্ছে কম্পাঙ্ক ঠিক রেখে একটা কুণ্ডলী বা বর্তনীর বা এক কুণ্ডলী বা বর্তনীর তোমার এই ভোল্টেজ বা কারেন্টের পরিবর্তনের মাধ্যমে বা হ্রাস বৃদ্ধির মাধ্যমে তড়িৎ শক্তিকে আরেক কুণ্ডলী বা আরেক বর্তনীতে স্থানান্তরিত করে। এজন্য ট্রান্সফরমারকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে তড়িৎ যন্ত্র পর্যাবৃত্ত বিভব তথা দিক পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ বা নিম্ন পরিবর্তী বিভবে পরিণত করে, তাকেই বলা হবে এই ট্রান্সফরমার বা রূপান্তরক। তো ট্রান্সফরমার দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, এটাকে বলা হবে আরোহী ট্রান্সফরমার। এটাকে আরো একটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে উচ্চ ধাপী ট্রান্সফরমার। দুই নম্বর হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার বা এটার আরেকটা নাম আমরা বলতে পারি অবরোহী অবরোহী ট্রান্সফরমার, বা এটার আরো একটা নাম আমরা বলতে পারি নিম্ন ধাপী ট্রান্সফরমার। নিম্ন ধাপী ট্রান্সফরমার। তো এদের সংজ্ঞা আসলে একটু আমরা দেওয়ার চেষ্টা করি। স্টেপ আপ ট্রান্সফরমার হচ্ছে তোমার যে ট্রান্সফরমার দিক পরিবর্তী নিম্ন বিভবকে অপেক্ষাকৃত উচ্চ বিভবে পরিণত করে তাকে বলা হবে স্টেপ আপ ট্রান্সফরমার বা আরোহী ট্রান্সফরমার বা উচ্চ ধাপী ট্রান্সফরমার। আরেকটা হচ্ছে যে ট্রান্সফরমার তোমার দিক পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে পরিণত করে তাকে বলা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার বা নিম্ন ধাপী ট্রান্সফরমার। তো আসলে আমরা এই ট্রান্সফরমারের গঠনটা একটু আমরা দেখি, এটা কিভাবে গঠিত হয়। তো এর জন্য আমরা একটি আয়তাকার পাতলা পাত বিবেচনা করি। কাঁচা লোহার তৈরি একটা আয়তাকার পাতলা পাত বিবেচনা করি, যার মাঝখানে একটা ফাঁকা স্থান থাকে বা ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ এটা এই পাতটার মাঝখানটা ফাঁকা। তো এইরকম আমরা অনেকগুলো পাত একটার উপর আরেকটা রেখে স্তর তৈরি করব। তো তার জন্য আমরা চিত্রটাকে এভাবে দেখাতে পারি। তো এরকম আমরা কতগুলো কাঁচা লোহার পাতলা পাতকে একটার উপরে আরেকটা এমন ভাবে স্থাপন করেছি যাতে তারা পরস্পরের সাথে অন্তরিত অবস্থায় পৃথক থাকে। তো এভাবে স্তরীভূত এই কাঁচা লোহার পাতগুলোকে একত্রে কোর বা মজ্জা বলে। তো এবার এই ফাঁকা স্থানের যে কোনো এক পাশে এই কোরের সাথে একটা অন্তরিত পরিবাহী তারকে পেঁচাতে থাকি। এভাবে বহু সংখ্যক বার পেঁচিয়ে একটা কুণ্ডলী তৈরি করি। এই কুণ্ডলীর দুই প্রান্ত হচ্ছে এই দুইটা।
এবার বিপরীত পাশেও আমরা একইভাবে আর একটা অন্তরিত পরিবাহী তারকে পেঁচাতে থাকি। এখানেও বহু সংখ্যক পাক দিয়ে একটা কুণ্ডলী তৈরি করি, যে কুণ্ডলীর প্রান্তদ্বয় হচ্ছে তোমার এটা। তো এই যে দুটো কুণ্ডলী পাইলাম, এই দুটো কুণ্ডলীর যে কোনো একটাতে আমরা পাওয়ার সাপ্লাই দেই, এসি ভোল্টেজ দেই আমরা। তো এই জন্য এইটাকে বলা হবে তোমার প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী। আর যেটাতে আমরা লোড সংযুক্ত করি বা যেটাতে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটাকে বলি আমরা সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় আর প্রাইমারিটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো স্টেপ আপ ট্রান্সফরমারে তোমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে, আপের সময় বেশি থাকে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম থাকে, ডাউনের সময় কম, আপের সময় বেশি। তো এবার আসো এই যে ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে একটু সেটা দেখি। তো আমরা যখন ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে এসি সাপ্লাই ভোল্টেজ দেই তখন এর মধ্যে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সেই দিক পরিবর্তী প্রবাহের কারণে এই লৌহ মজ্জা বা কোরটা চুম্বকিত হয়, ফলে এখানে একটা শক্তিশালী এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই মুখ্য কুণ্ডলীর প্রতিটা পাকের সাথে পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স জড়িত হয়। এই পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্সের কারণে আবার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হয়। এবার যদি এই কুণ্ডলীর তোমার পাক সংখ্যা এনপি এবং তড়িৎচালক বল ইপি এবং এর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স ফাই হয়, তাহলে ফ্যারাডের তাড়িৎচুম্বক আবেশ নীতি অনুসারে আমরা লিখতে পারি ইপি ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি। এখানে এই ডি ফাই ডিটিটা হচ্ছে তোমার মুখ্য কুণ্ডলীর ফ্লাক্স পরিবর্তনের হার। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এই যে আমরা ট্রান্সফরমারটাকে এইভাবে কতগুলো পাতলা পাতকে একত্রিত করে স্তরীভূত করেছি, এই স্তরীভূত করার কারণে কিন্তু মুখ্য কুণ্ডলীর ফ্লাক্স গুলো ছড়িয়ে পড়ে না, এই কোরের মধ্য দিয়ে সম্পূর্ণরূপে গৌণ কুণ্ডলীতে প্রবেশ করে। অর্থাৎ এই যে ট্রান্সফরমারটার মুখ্য কুণ্ডলীতে তোমার যদি কোনোভাবে চৌম্বক ফ্লাক্সের ক্ষরণ না ঘটে, তাহলে তোমার মুখ্য কুণ্ডলীর প্রত্যেক পাকে তোমার যত সংখ্যক ফ্লাক্স জড়িত হবে, তোমার গৌণ কুণ্ডলীর প্রত্যেক পাকেও কিন্তু তত সংখ্যক ফ্লাক্সই জড়িত হবে। অর্থাৎ এখানে কিন্তু এই যে ফ্লাক্স পরিবর্তনের হারও সমান হবে। তাহলে যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা তোমার এনএস এবং এখানে তোমার তড়িৎচালক বল তোমার ইএস এবং এখানে ওই একই চৌম্বক প্রবাহ বা ফ্লাক্স ফাই হয়, তাহলে ফ্যারাডের তাড়িৎচুম্বক আবেশ নীতি অনুসারে গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইএস ইকুয়াল টু মাইনাস এনএস ডি ফাই ডিটি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার যদি আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। দেখো এখানে কিন্তু আমরা এভাবে একটু সাজিয়ে লিখতে পারি, কি বলে উল্টায় দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে ইএস বাই ইপি ইকুয়াল টু এনএস বাই এনপি। অর্থাৎ যে তোমার গৌণ কুণ্ডলী ও মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক বলের অনুপাত হবে গৌণ কুণ্ডলী ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাতের সমান। এই যে গৌণ কুণ্ডলী ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, এটাকে বলা হবে পাক সংখ্যা অনুপাত, পাক সংখ্যা অনুপাত।
বা ট্রান্সফরমেশন রেশিও, ট্রান্সফরমেশন রেশিও বা টার্ন রেশিও। এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা আরো একটু সাজায় লিখতে পারি। ইএস বাই এই এনপিটাকে আমরা নিচে এখানে ইপি লিখি, ইপি বাই এনপিটাকে আমরা নিচে দেই, এনপি ইকুয়াল টু ইএসটাকে উপরে দেই, ইএস বাই এনএস। এটার দ্বারা কি বোঝাচ্ছে দেখো, যে এটা হচ্ছে তোমার প্রাইমারির তড়িৎচালক বল বা ভোল্টেজ, আর বাই হচ্ছে তোমার প্রাইমারির পাক সংখ্যা, তার মানে প্রতি পাকে কত ভোল্টেজ সেটা বোঝাচ্ছে। তো এখানে তার মানে এই সমীকরণটা থেকে আমরা বুঝতেছি যে মুখ্য কুণ্ডলীর প্রতি পাকে যত ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর প্রতি পাকেও কিন্তু ততই ভোল্টেজ। এই সমীকরণটা থেকে আমরা আরো বলতে পারি যে দেখো, এখানে যেমন প্রাইমারির ভোল্টেজ, এখানে তেমন তোমার প্রাইমারি পাক সংখ্যা, তার মানে কুণ্ডলী দ্বয়ের যে তড়িৎচালক বল বা ভোল্টেজ আছে সেটা কিন্তু তাদের পাক সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ যার পাক সংখ্যা যত বেশি হবে তার ভোল্টেজও তত বেশি হবে। এজন্যই তো স্টেপ আপ ট্রান্সফরমার, মানে কি ভোল্টেজ যখন আমরা বাড়াতে চাই তখন তার পাক সংখ্যাও কিন্তু বেশি রাখা হয়। এজন্য তো আমরা দেখছিলাম যে এর আগে আমরা বললাম যে তোমার স্টেপ আপ ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে। তো অনুরূপভাবে স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু তোমার অর্থাৎ এই যে তড়িৎচালক বল যদি কমায় দিতে চাই, ভোল্টেজ যদি কমায় দিতে চাই, তাহলে কিন্তু আমাদের পাক সংখ্যাও কমায় দিতে হবে। এবার আসো এই ট্রান্সফরমারের ক্ষমতা নিয়ে একটু কথা বলি। ট্রান্সফরমারের ক্ষমতা বলতে এই কুণ্ডলীদ্বয়ের শক্তির সংরক্ষণ সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, তো শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী কিন্তু ট্রান্সফরমারের উভয় কুণ্ডলীর ক্ষমতা সমান হবে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে বা যে হারে তোমার এখানে তড়িৎ শক্তি ব্যয়িত হবে, ওই একই হারে কিন্তু গৌণ কুণ্ডলীর তড়িৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এই মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর ক্ষমতাকে যথাক্রমে পিপি ও পিএস দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো তোমার পিপি ইকুয়াল টু হচ্ছে তোমার পিএস। এটাকে যদি ভাঙায় লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারবো ইপি আইপি ইকুয়াল টু ইএস আইএস। তো এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তো এই সমীকরণটা থেকে আমরা বুঝতে পারতেছি যে বাম পক্ষের মান যা হবে ডান পক্ষের মানও কিন্তু তা হবে, বাম পক্ষের এদের গুণফলের মান যা হবে ডান পক্ষের এদের গুণফলের মানও তা হবে। তো আমি যদি এই ডান পক্ষের এইটার মান বাড়াই দিতে চাই, তাহলে কিন্তু এর সাথে মান সমান রাখার জন্য এইটার মান আমাকে কমাই দিতে হবে। অর্থাৎ যার তোমার তড়িৎচালক বল বা ভোল্টেজ বেশি হবে তার কিন্তু তোমার কারেন্ট কম হবে। অর্থাৎ যে ট্রান্সফরমার তোমার তড়িৎচালক বল তথা ভোল্টেজকে বাড়ায় দেয় সেটা কিন্তু আসলে কারেন্টকে কমায় দেয়। তো এখান থেকে আমরা আরেকটু লিখতে পারি সাজায়ে যে ইপি, এই ইএসটাকে নিচে নিয়ে আসি, ইএস ইকুয়াল টু এই পাশে থাকবে তোমার আইএস বাই তাহলে এই আইপি। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারতেছি দেখো, এখানে তোমার প্রাইমারির ভোল্টেজ, এখানে কিন্তু তোমার সেকেন্ডারির কারেন্ট, তার মানে কুণ্ডলীদ্বয়ের যে তড়িৎ প্রবাহ রয়েছে তা কিন্তু তাদের তড়িৎচালক বল তথা ভোল্টেজের ব্যস্তানুপাতিক। তো এবার যদি আমরা এই সমীকরণটা আর হচ্ছে এই সমীকরণটাকে একত্রিত করি, এই দুইটা সমীকরণকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা লিখতে পারবো যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু এই যে তোমার আইএস বাই আইপি। এবার যদি এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর রোধ তোমার আরপি এবং গৌণ কুণ্ডলীর রোধ তোমার আরএস হয়, তাহলে এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারবো, এই সমীকরণ 3 নম্বর সমীকরণ থেকে ই মানে হচ্ছে আই আর, তার মানে হচ্ছে আইপি আরপি ইনটু হচ্ছে এখানে আরো একটা আইপি আছে, ইকুয়াল টু এখানে ইএস মানে হচ্ছে তোমার আইএস আরএস ইনটু হচ্ছে তোমার আরো একটা আইএস আছে।
তাহলে এখানে দেখো আইপি আইপি মানে আই স্কয়ার পি, এখানে আইএস আইএস মানে আই স্কয়ার এস। তাহলে আমরা যদি এভাবে একটু সাজাই যে তোমার এই আইএস স্কয়ার এস, আইএস স্কয়ার এস, এটার নিচে আমরা এই আই স্কয়ার পিটা নিয়ে যাব। তাহলে আই স্কয়ার পি বা আইপি স্কয়ার ইকুয়াল টু হবে তখন কি হবে দেখো যে এটা রেখেছি, এটাকে আমরা এই পাশে নিয়ে গেছি, তাহলে এই পাশে থাকবে তোমার আর পি বাই এটা নিচে চলে আসবে আর এস। তাহলে এবার যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমরা পাবো আইএস বাই আইপি ইকুয়াল টু রুট ওভার আর পি বাই আর এস। তাহলে এবার যদি আমরা এই সমীকরণটা আর এই সমীকরণটাকে তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো এই যে দেখো আইএস বাই আইপি ইকুয়াল টু এত, তার মানে এখানে আমরা লিখতে পারবো রুট ওভার আর পি বাই আর এস। তাহলে এটাই হচ্ছে আমাদের একসাথে ট্রান্সফরমারের যতগুলো সূত্র আছে তার সমীকরণ। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কুণ্ডলীদ্বয়ের তড়িৎ প্রবাহ মাত্রা হবে বা তড়িৎ প্রবাহ হবে এদের পাক সংখ্যার ব্যস্তানুপাতিক, এদের তড়িৎচালক বলের ব্যস্তানুপাতিক এবং এদের রোধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এবার আসো এই যে আমরা ট্রান্সফরমার তৈরি করি, এই ট্রান্সফরমারে আসলে কিছু মানে সিস্টেম লস হয়, অর্থাৎ কিছু ধরনের লস বা অপচয় হয়। তার মধ্যে এক নম্বর অপচয় হচ্ছে তোমার কপার লস বা কপার অপচয়, কপার অপচয়। দুই নম্বর হচ্ছে তোমার এসি কারেন্ট লস বা এসি প্রবাহ অপচয়, এসি প্রবাহ অপচয়। তারপরে হচ্ছে তিন নাম্বার হিস্টেরেসিস, হিস্টেরেসিস অপচয়। চার নাম্বার হচ্ছে তোমার ফ্লাক্স অপচয়।